হ্যালো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে তোমাদের কেমিস্ট্রি বইয়ের সবথেকে যে বেসিক অধ্যায় অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি বইয়ের যে মেইন বেসিক তার সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। ঠিক আছে, তো এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার সময় তোমরা অবশ্যই ধ্যান রাখবা যে আমি তোমাদের বইয়ের বাইরে অনেক এক্সট্রা জিনিস পড়াবো, যে জিনিসগুলো তোমরা অবশ্যই নোট করে ফেলবা, প্লাস যেগুলো বুঝাচ্ছি অবশ্যই বই থেকে, বইয়ে তো নাই, তারপরে তোমরা ট্রাই করবা বইয়ের জিনিসটাকে ইলাবোরেট করে পড়ার। ঠিক আছে, তো আমাদের এই অধ্যায়ে যে প্রথম টপিকটা আছে সেটা হচ্ছে কি যোজ্যতা স্তর। কি স্তর? যোজ্যতা স্তর। তো এই জিনিসগুলো আমি কিছু লিখে রাখছি, বাট আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো, মনে রাখবা যোজ্যতা স্তর মানে কি, কোনো একটা মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তার সর্বশেষ শক্তি স্তরটাকেই বলতেছি আমরা যোজ্যতা স্তর। ধরো আমি একটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের কত 11, 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তার মানে যদি আমি তোমাকে একটু ভালো করে দেখি যে এখানে প্রথম শক্তি স্তর ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 2 আর 4 6 যোগ করলে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে আছে 1টা। তার মানে যদি আমি এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, এই প্রথম শক্তি স্তরে থাকবে 2টা ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 8টা। কয়টা? 8টা। এবং তার 3 নম্বর শক্তি স্তরে আছে কয়টা ইলেকট্রন? 1টা। তাহলে দেখো তো তার সর্বশেষ শক্তি স্তর কোনটা? তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এই 3 নম্বরটা, তার সর্বশেষ শক্তি স্তর। তার মানে এইটাকেই বলতেছি আমরা যোজ্যতা স্তর। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো? কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরকেই বলতেছি আমরা যোজ্যতা স্তর। সোডিয়ামের বেলায় 3। আমি যদি এখন তোমাকে কার্বনের কথা বলি, কার্বনের পরমাণু সংখ্যা 6, তাহলে এভাবে প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, এবং দ্বিতীয় শক্তি স্তরে থাকবে কয়টা? 4টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কার্বন। তাহলে তার 2 নম্বর শক্তি স্তরটা হবে তার কি? যোজ্যতা স্তর। এখন আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে কি, যে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যোজ্যতা ইলেকট্রন। তাহলে মনে রাখবা কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে তাকেই বলা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। কথাটা বুঝতে পারছি? তার মানে যদি আমি এখানে সেম উদাহরণটা দেই, যে এই কার্বনের সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ যোজ্যতা স্তর ইলেকট্রন আছে কয়টা? 4টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত হবে? 4। আবার সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ যোজ্যতা স্তর ইলেকট্রন আছে কয়টা? 1টা। তার যোজ্যতা ইলেকট্রন হবে কত? 1। আমি তোমাকে যদি বলি নাইট্রোজেন, পারমাণবিক সংখ্যা 7, তাহলে কি হবে? 1s2 2s2 2p হচ্ছে আমাদের 3। তার মানে এটা যদি আমরা এইভাবে দেখাই, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 5টা। কয়টা? 5টা। ঠিক আছে কিনা? তার মানে আমি বলতে পারি নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত? এখানে ইলেকট্রন হবে কত? 5। আমরা এই দুইটা কনসেপ্ট একদম ক্লিয়ার। যোজ্যতা স্তর কি বললাম? কোন একটা মৌলের সর্বশেষ শক্তি স্তর বা ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ শক্তি স্তরটা হলো যোজ্যতা স্তর। আর এই যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাকেই বলতেছি আমরা কি? যোজ্যতা ইলেকট্রন। কি বললাম? যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাকেই বলতেছি যোজ্যতা ইলেকট্রন। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। এটার টপিকটার নাম হচ্ছে যোজনী বা ভ্যালেন্সি। এখন যোজনী তোমরা এই ক্লাস 8-এ বা আরও ছোট ক্লাস থেকে পড়ে আসছো, হাইড্রোজেনের যোজনী, যোজনী 1, সোডিয়ামের যোজনী 1, এগুলো আমরা কি করছিলাম? মুখস্থ করছিলাম। বাট আমরা এখন এমনভাবে পড়বো যে যোজনী আমাকে মুখস্থ করা লাগবে না, যোজনী আমি এমনিতেই বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যোজনীর সংজ্ঞাটা দেখে নেই, কাকে বলতেছি যোজনী। তো দেখো এখানে লেখা আছে অনুগঠনকালে, অবশ্যই কোন সময়? অনুগঠনকালে মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকেই বলতেছি আমরা কি? যোজনী। যেমন ধরো আমরা বলতে পারি হাইড্রোজেনের যোজনী কত? 1। এটাকে আগের দিনে এটাকে আমরা 1 ধরে নিচ্ছি। ধরো আমরা কমন কিছু জিনিস ধরে নেই না, এরকম ধরে নেওয়া হয়েছে হাইড্রোজেনের যোজনী কত? 1। তো আদিম যুগে আমরা এই যোজনী নির্ণয়ের অনেকগুলা ক্যাটাগরি করবো, আদিম, আধুনিক আর মধ্যযুগ, এরকম ভাবে ভাগ করবো। তাহলে অনেক পুরাতন দিনে আগে এভাবে লিখতে পারি, আগে এভাবে ধারণা করা হয়তো কোনো একটা যৌগ, কোনো একটি মৌল
যতটি হাইড্রোজেন এর সাথে যুক্ত হতে পারে তার যোজনী কত হিসাব করা হয়তো, তার যোজনী তত। অর্থাৎ অনেক আগে এই ধারণাটা প্রচলন ছিল যে কোন একটা যৌগ হাইড্রোজেন জয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারবে তার যোজনী হবে কত তত। আর হাইড্রোজেনকে সবসময় ধরে নেওয়া হয়তো কত 1, হাইড্রোজেনকে সবসময় ধরে নেওয়া হয়তো কত 1। তাহলে দেখো আমি যদি HCl একটা যৌগ লিখি, তাহলে ক্লোরিন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, একটা। সুতরাং ক্লোরিনের যোজনী কত, ক্লোরিনের যোজনী হবে 1, ঠিক আছে। আবার যদি পানির সংকেতটা দেখি H2O, বলতো একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, দুইটা। তাহলে অক্সিজেনের কত হবে, অক্সিজেনের যোজনী হবে 2। এরকম যদি আমি একটা যৌগ দেখাই মিথেন, ঠিক আছে। তার মানে এখানে একটা কার্বন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 4টা। তার মানে কার্বনের যোজনী হবে কত 4। এটা ছিল আগের দিনের মানুষের ধারণা, ঠিক আছে, যে কোন একটা মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে তার যোজনী হবে কি তত। ওই জন্য বলছে, আমরা সংজ্ঞাটা বলছি অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলতেছি আমরা কি যোজনী। তার মানে দেখো আগের দিনের ধারণা ছিল হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। এখন ধরো আমার কিছু কিছু যৌগ আছে যেখানে হাইড্রোজেন যুক্ত হয় না, যেমন ধরো CCl4, তো দেখো হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। তার মানে কার্বন কিন্তু 4টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারছে। তার মানে কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী 4। ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলাম, তাহলে ক্লোরিনের কত 2। তাহলে একটা ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার মানে কি ম্যাগনেসিয়াম এর যোজনী কত হইল 2, ঠিক আছে। তা এগুলা ছিল আগের দিনের ধারণা। বাট বর্তমানে কিন্তু এইভাবে যোজনী নির্ধারণ করা হয় না। বর্তমানে যোজনী যদি আমি বলি আরো 2টা নিয়ম আছে। এই একটা নিয়ম পড়ার জন্য আমাকে একটা বিশেষ জিনিস পড়তে হবে, যার নাম হচ্ছে অষ্টক নিয়ম। কি পড়তে হবে, অষ্টক নিয়ম আমাকে পড়তে হবে। আমরা এটা হচ্ছে অষ্টক নিয়ম পড়ব, ঠিক আছে। অষ্টক নিয়ম পড়লে যোজনী বের করাটা আরো ইজি হবে। তাহলে দেখো প্রথম কথা আসি আমরা অষ্টক নিয়ম কাকে বলে, ঠিক আছে। তো অষ্টক নিয়ম বলার আগে আমরা যদি বলি একটা কথা, সেটা হচ্ছে স্থিতিশীলতা বা নিষ্ক্রিয়তার কারণ কি। কোন একটা মৌলের স্থিতিশীলতা, স্থিতিশীলতা জিনিসটা কি, অর্থাৎ নিষ্ক্রিয়তা, বা আমরা একটা কথা বলতে পারি নিষ্ক্রিয়তা, ঠিক আছে। তো আমি যদি এখন তোমাকে বলি যে তোমার কাজ করতে বেশি ভালো লাগে নাকি আরাম করতে বেশি লাগে, এক কথায় উত্তর হবে আরাম করতে ভালো লাগে। আর দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নেই যার কাজ করতে অনেক বেশি ভালো লাগে। হয়তো বা 2-1টা বলবে আমার কাজ করতে ভালো লাগে, কিন্তু এটা আমাকে খুশি করার জন্য বলবে যে স্যার আমার হচ্ছে কাজ করতে ভালো লাগে না। আসলে দুনিয়াতে রিয়েলিটি হচ্ছে এটাই, আরাম করতে আমরা সবাই পছন্দ করি। ঠিক এরকম একটা মৌল তখনই নিষ্ক্রিয় হয় যখন কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 8টি ইলেকট্রন থাকে। তখন ওই মৌলটা কি হয়, নিষ্ক্রিয় হয় বা স্থিতিশীল হয়। অর্থাৎ সে কাউকে ইলেকট্রন দিতেও চাইবে না, কেউ কারো কাছ থেকে ইলেকট্রন নিতেও চাইবে না। তার মানে নিষ্ক্রিয়তার জন্য দায়ী জিনিসটা কি, কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকা দরকার, 8টা ইলেকট্রন থাকা দরকার। আর এই 8টা ইলেকট্রন অর্জন করার জন্যই কিন্তু মৌলগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নর্মালি যদি আমি দেখি একটা তোমাকে উদাহরণ দেই, যেমন ধরো সোডিয়াম, ধর আমি কি বললাম সোডিয়াম, এর পারমাণবিক সংখ্যা কত 11। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে 1s2 2s2 2p6 3s1। তাই দেখো তার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা, 1টা। আমরা বলছিলাম যে নিষ্ক্রিয়তা হওয়ার জন্য তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন লাগবে, 8টা, কিন্তু এর আছে কয়টা, 1টা। তার মানে তাকে হয় 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা এই ইলেকট্রনটাকে দান করতে হবে। তাই একটা বিশেষ করে আমরা নোট করে রাখি যে কোনো একটা মৌল বা কোনো একটা ধাতু, কোনো একটা মৌল বা কোনো একটা ধাতু, সর্বোচ্চ 3টা পর্যন্ত ইলেকট্রন দান করতে পারে।
অথবা কোন একটা অধাতু সর্বোচ্চ 3টা ইলেকট্রন পর্যন্ত, তাহলে ধাতু সর্বোচ্চ, ধাতু না লিখে মৌল লিখি, কোনো একটা মৌল, কোনো মৌল সর্বোচ্চ 3টি ইলেকট্রন দান বা কি করতে পারে, গ্রহণ করতে পারে, গ্রহণ করতে পারে। তাহলে এই যে আমরা বললাম এখানে তো তার অষ্টক পূরণের জন্য 7টা ইলেকট্রন দরকার, গ্রহণ করতে হবে অথবা একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে 7টা গ্রহণ করা পসিবল না, তার মানে সে কি করবে, এই ইলেকট্রনটাকে এবার ত্যাগ করবে। তাহলে দেখো তো এই ইলেকট্রনটাকে ত্যাগ করে দিলে সেখানে সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে, 8টা, অর্থাৎ সোডিয়াম তখন তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আর এই যে অষ্টক পূরণের জন্য সে কি করলো, একটা ইলেকট্রন দান করে দিল। কি করে দিল, একটা ইলেকট্রন দান করে দিল। এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। তাহলে ধাতুরা অষ্টক পূরণের জন্য কি করে, ইলেকট্রন দান করে। আমি আরেকটা উদাহরণ দিই, ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, ম্যাগনেসিয়ামের কথা 12, তাহলে কি 1s2 2s2 2p6 3s2, তাই দেখো তার সর্বশেষ শক্তি স্তর আছে 2টা, আর এখানে আছে 8টা, এখানে আছে 2টা। তাহলে অষ্টক পূরণের জন্য হয় সে 6টা গ্রহণ করবে অথবা 2টা ত্যাগ করবে। তো 6টা গ্রহণ করা কি না, পসিবল না, এই জন্য সে কি করে, এই 2টা ইলেকট্রন ত্যাগ করে। তখন কি হলো, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, ম্যাগনেসিয়াম 2+, কারণ 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে পজিটিভ চার্জ বাড়ে যাবে 2টা, ধরো 2+ আয়নে, তখন সেও কিন্তু এই যে 8টা ইলেকট্রন অর্জন করে ফেললো সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ সেও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। কথাটা কি বুঝতে পারছি? এইবার যদি আমরা আরেকটা জিনিসের বেলায় দেখি, ক্লোরিনের বেলায় দেখি, কার বেলায়, ক্লোরিন। এই যে ক্লোরিন, কার বেলায় দেখি, ক্লোরিন। এই যে আমাদের ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলো 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা, 7টা। তাহলে তার অষ্টক পূরণের জন্য সে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। তো যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন সে কি হবে, অষ্টক পূর্ণ হয়ে যাবে। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে তার একটা নেগেটিভ চার্জ বাড়া যাবে না, ক্লোরিন মাইনাস আয়নে, এবং সে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে না। তার মানে অধাতুরা এই ক্ষেত্রে কি করে, ইলেকট্রন গ্রহণ করে। আবার যদি আমি দেখি কার্বনের বেলায়, কার বেলায়, কার্বন, কার্বনের ইলেকট্রন বিন্যাস করলো 1s2 2s2 2p2, প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা, 4টা। এখন তার অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার, 4টা ইলেকট্রন দরকার। কারণ 4টা ইলেকট্রন যখন তার দরকার করতেছে, না সে কাউকে দিতে পারবে না কারো কাছ থেকে নিতে পারবে। কেন? কারণ আমরা জানি সর্বোচ্চ কয়টা পর্যন্ত, 3টা পর্যন্ত ইলেকট্রন দান করতে পারে অথবা গ্রহণ করতে পারে। তাহলে এর আছে 4টা, না 4টা দিতে পারবে না 4টা কারো কাছ থেকে নিতে পারবে। তখন এই কার্বন কি করে, তারা একটা বিশেষ বিজনেস করে, যাকে বলে শেয়ারের বিজনেস। কিসের বিজনেস? শেয়ার। তখন এই 4টা ইলেকট্রন অন্য কোনো 4টা পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে। যেমন ধর আমরা বলতে পারি হাইড্রোজেনের সাথে কি করলো, শেয়ার করে, হাইড্রোজেন। ঠিক আছে, মানে এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করলো, এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো। ঠিক আছে কি না? তখন গিয়া কিন্তু আমাদের কার্বন কি হইলো, অষ্টক পূর্ণ হইলো। তার মানে দেখো তো, এই স্থিতিশীলতা অর্জন বা অষ্টক পূরণের জন্য মৌলগুলো কয়টা কাজ করে, 3 ধরনের কাজ করতে পারে। কেউ আছে ইলেকট্রন দান করে, কেউ আছে ইলেকট্রন কি করে, গ্রহণ করে, আবার কেউ আছে ইলেকট্রন কি করে, শেয়ার করে। কি করে, শেয়ার করে। এই ইলেকট্রন দান গ্রহণ হোক অথবা শেয়ার হোক, এটা করে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জন করার পদ্ধতিটাকেই বলতেছি আমরা অষ্টক নিয়ম। কথাটা ক্লিয়ার? দেখো সংজ্ঞাটা কি বলছে, অনুগঠনকালে কোন মৌলের ইলেকট্রন গ্রহণ মানে গ্রহণ করা, বর্জন মানে ত্যাগ করা, অথবা শেয়ারের মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে কয়টি, 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করাকেই অষ্টক নিয়ম বলা হয়। তাহলে বলো তো,
এখানে যোজনীর সাথে সম্পর্কটা কোথায়? সম্পর্ক আছে, মাথায় রাখবা। এই যে অষ্টক পূর্ণ কারণ করার সময় কেউ যতগুলো ইলেকট্রন দান করে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা যতগুলো ইলেকট্রন শেয়ার করে তার যোজনী হবে কি তত। যেমন যদি আমি বলি সোডিয়াম, এখানে ইলেকট্রন দান করছে কয়টা? একটা। তার মানে সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী কত হবে রে? যোজনী হবে 1। আবার ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দান করছে? 2টা। সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী হবে 2। আবার ইলেকট্রন বলো তো কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা। তার যোজনী কত? তার যোজনী হবে 1। আবার দেখো কার্বন কয়টা ইলেকট্রন শেয়ার করছে? 4টা ইলেকট্রন। তাহলে তার যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে কত? 4। এটা দিয়েও করা যায়, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা করতে পারি যোজনী নির্ণয়, সেটা হচ্ছে আমাদের কি? হুন্ডের নীতির সাহায্যে। কিসের সাহায্যে? হুন্ডের নীতির সাহায্যে। তাহলে দেখো আমরা আধুনিক পদ্ধতিতে কিভাবে যোজনী নির্ণয় করে সেটা দেখব, ঠিক আছে। আধুনিক পদ্ধতিতে যোজনী নির্ণয়। আমরা এর আগে যে 2টা টপিক পড়ছি তারা কিন্তু আধুনিক না, জাস্ট গতানুগতিক। যে প্রথম দিকের মানুষজন বলতো কোন একটা পরমাণু যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে তার যোজনী তত। মাঝামাঝি সময়ের মানুষজন বললো কি অষ্টক পূরণ করার জন্য কোন একটা মৌল যতগুলো ইলেকট্রন দান করে অথবা যৌগ গঠনকালে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা যৌগ গঠনকালে যতগুলো ইলেকট্রন শেয়ার করে তাকে তার যোজনী বলা হয়। বাট আধুনিক নিয়ম বলতেছে যে ইলেকট্রন বিন্যাস করে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে, কি থাকে? বিজোড় ইলেকট্রন থাকে। তার যোজনী কত? যোজনী তত, ঠিক আছে। এখন যদি আমি তোমাকে এই বিজোড় ইলেকট্রন কিভাবে বের করতে হয় হুন্ডের নীতি অনুসারে, হুন্ডের নীতিটা আমি তোমাদের এই পদার্থের গঠন অধ্যায়ের 3য় অধ্যায়ে আমি খুব ভালো করে আলোচনা করছি। তোমরা যারা ওই ক্লাসটা করো নাই তারা অবশ্যই ওই ক্লাসটা দেখে আসবে, নাহলে কিন্তু এখানে বুঝবা না, ঠিক আছে। তা যদি আমি তোমাকে বলি সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1। তা আমরা জানি কি যার s উপশক্তি স্তরে, এগুলো সবাই জানো, s উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? অরবিটাল যেকোনো উপশক্তি স্তরে অরবিটাল s উপশক্তি স্তরে একটা, p উপশক্তি স্তরে অরবিটাল 3টা, px py pz। d উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে 5টা, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। আর f উপশক্তি স্তরের 7টা অরবিটাল। এই যে আমরা অরবিটালগুলো পড়ছি, এই প্রত্যেকটা অরবিটাল মাথায় রাখবো। যখন হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করব তখন যার জন্য জয়টা অরবিটাল তার জন্য কয়টা বক্স? তাহলে s অরবিটাল কয়টা? একটা বক্স। এখানেও s অরবিটাল একটা বক্স। p অরবিটাল কয়টা? তিনটা বক্স, হ্যাঁ। আর s অরবিটাল কয়টা? একটা। এই অরবিটাল এই উপশক্তি স্তরের নাম 1s, এটা হচ্ছে 2s, এটা 2px 2py 2pz, এটার নাম হচ্ছে 3s, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি এখানে 2টা ইলেকট্রন আছে না, একটা 2টা, এখানেও 2টা ইলেকট্রন, একটা 2টা, এখানে 6টা। মনে করো হুন্ডের নীতিতে ইলেকট্রনগুলো প্রথমে অযুগ্মভাবে প্রবেশ করে 1 2 3, অযুগ্মভাবে প্রবেশ করার পরে 4 5 6, আর এখানে আছে কি একটা। তার মানে দেখো তো তার শক্তি স্তরে কয়টা বিজোড় ইলেকট্রন? একটা মাত্র বিজোড় ইলেকট্রন আছে।
সুতরাং সোডিয়ামের যোজনী কত হবে 1, সোডিয়ামের যোজনী কত হবে 1। ক্লিয়ার? এখন সেই হিসেবে ম্যাগনেসিয়াম দিয়ে কি ব্যাখ্যা দিতে পারবা? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত? 12, অর্থাৎ তার 3s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে বলো তো তার 3s অরবিটাল বিজোড় ইলেকট্রন আছে কি? নাই। তাই এই ক্ষেত্রে আবার তুমি এটা দিয়ে ব্যাখ্যা দিতে পারো। এটার ক্ষেত্রে ওই যে আমরা একটু আগে বললাম অষ্টক পূরণের জন্য সে 2টা ইলেকট্রন কি করে? ত্যাগ করে। সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। কথা ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা 3টা পদ্ধতিতে কি করতে পারবো? যোজনী নির্ণয় করতে পারবো। এক, প্রথম নিয়মটা আমরা কি বলছি? কোনো একটা মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হইতে পারে তার যোজনী হবে কি? তত। 2 নম্বরে বলছিলাম যে অষ্টক পূরণের জন্য কোনো একটা মৌল যতগুলো ইলেকট্রন দান করে বা গ্রহণ করে বা শেয়ার করে তাকে বলা হচ্ছে কি? তার যোজনী হবে কি? তত। আর 3 নাম্বার হচ্ছে কি? কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলা কি থাকে? বিজোড় ইলেকট্রন থাকে তার যোজনী হবে কি? তত। এখন আমরা আসি নেক্সট টপিক, যেখানে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। আমরা যদি এখানে একটা ছক দেখি, তোমাদের বইয়ে এই ছকটা আছে, ঠিক আছে? তোমাদের বইয়ে এই ছকটা আছে। দেখো তো কিছু কিছু মৌল আছে তাদের যোজনী একাধিক যোজনী থাকে। যেমন ধর আমরা বললাম কার্বনের ক্ষেত্রে 2 এবং কি পাচ্ছি? 4। আয়রনের ক্ষেত্রে কি পাচ্ছি? 2 এবং 3। আবার যদি এখানে সালফার দেখি তার যোজনী আছে 2, 4, 6, আছে না? তাহলে এরকম কিছু। আবার দেখো নাইট্রোজেন আছে 3, 5। আবার ফসফরাসের দেখো এখানেও আছে কত? 3, 5। ঠিক আছে কিনা? তাহলে কিছু কিছু মৌল আছে যাদের কি থাকে? একাধিক যোজনী থাকে। আর যে সকল মৌলের একাধিক যোজনী থাকে তাদের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। এবং তোমাকে বলে রাখি একটা ভালো কথা, সেটা হচ্ছে যে এই ছকটা তো আমি তো তোমাকে রুলস বুঝাই দিছি, তারপরও এই ছকটা তুমি ঠাড়া মুখস্থ, TTM মানে কি? টনটনা মুখস্থ করবা কার যোজনী কত। কারণ ইন ফিউচারে তোমার অবশ্যই 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 অনেক কাজে লাগবে। আর আমাদের দেশের মানুষজনের একটা সমস্যা আছে কি? জানে যে জিনিসটা আমি কমন পাবো, যেটা না পড়লে আমার লাইফ ঠিক হবে না, যে জিনিসটা না করলে আমি কিচ্ছু পাবো না, আমরা সেই জিনিসটাই করব না। আমাদের একটা বিরাট সমস্যা হচ্ছে কি? আমি জানি এই কাজটা করলে আমি এইটা পাবো, আমি যদি আজকে পড়ালেখা করি আমি আমার লাইফে সাকসেসফুল হব, আমি যদি একটা ভালো কাজ করি ভালো কাজের একটা ফল পাবো। কিন্তু না, আমরা যেটা করলে আমি জানি এটার রেজাল্ট এইটা, আমি এটা করব না। সবসময় করি কি? খারাপ জিনিসটা, খারাপ জিনিসটাকে আমরা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারি, ভালো জিনিসটাকে আমরা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারি না। তো এই জিনিসগুলো মাথায় রাখবা। যারা ভালো রেজাল্ট করতে যাও বা কেমিস্ট্রি ভালো বেসিক করতে যাও, অবশ্যই কিছু কিছু জিনিস যেমন ধরো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, ইলেকট্রন বিন্যাস, প্লাস হচ্ছে তোমার কি এই যে যোজনীগুলা, এগুলো যদি তুমি না পারো তাহলে তুমি পরবর্তীতে না কোনো ম্যাথ করতে পারবা, না কোনো বিক্রিয়া নিজে বানাইতে পারবা। এই জন্য অবশ্যই ভাই তোমরা এই জিনিসগুলোকে ক্লিয়ার করবা, ঠিক আছে? তাহলে এটা একদম TTM। TTM মানে কি? টনটনা মুখস্থ করবা। ওকে, তাহলে দেখো আমরা যে টপিকটা ছিলাম পরিবর্তনশীল যোজনী। তা আমরা একটু আগেই বললাম কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে বলা হয় কি? পরিবর্তনশীল যোজনী। যেমন আমরা একটা ভালো উদাহরণ দিলাম কি? সালফারের যোজনী হচ্ছে কত? 2, 4 এবং কি 6। তার কয়টা যোজনী আছে? 3টা। আয়রনের যোজনী কত আছে? 2টা, 2 এবং 3। কার্বনের যোজনী আছে 2 এবং 4। কি আছে? 4। এই যে যে সকল মৌলের একাধিক যোজনী থাকবে তার যোজনীকেই বলা হচ্ছে কি? সেই মৌলের যোজনীকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এখন পরিবর্তনশীল যোজনী আমরা কেমনে পাচ্ছি সেটা যদি দেখি, আমরা পরিবর্তনশীল যোজনী নির্ণয়, পরিবর্তনশীল যোজনী দেখবা তোমরা যারা স্কুলে পড়ো, অনেক অনেক জায়গায় স্যারেরা আছে বলবে এগুলা বড় ক্লাসের পড়া, তোমাদের পড়ার দরকার নাই। কিন্তু এখানে থেকে তো সৃজনশীল প্রশ্ন হয়, ক নম্বরে প্রশ্ন হয়, খ নম্বরে প্রশ্ন হয়, সব জায়গায় প্রশ্ন। তাহলে তুমি পড়বো না কেন? বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসলে তোমার লাগবে না এমন কোনো কথা আছে? নাই। তোমাকে অবশ্যই বেশি জানতে হবে। যত বেশি জানবা, যত বেসিক জানবা, তোমার মাথা তত ফ্রেশ এবং তোমার এইগুলো প্রত্যেকেই ইজি হবে, মুখস্থ করার লাগবে না। আমি একটু আগেই বলছি, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি কোন একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলা বিজোড় ইলেকট্রন থাকবে তার যোজনী কি হবে? তত। এখন আমি একটা উদাহরণ দিলাম কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p কি কত? 2p2, 2p2। এটা নর্মাল। যদি আমি এটাকে হুন্ডে নীতিতে একটু ভাঙ্গে লিখি, 1s2
2s2। তোমরা জানো পি এ কয়টা অরবিটাল আছে? পি অরবিটাল আছে, অরবিটাল অরবিটাল কয়টা? 3টা, px py pz। এবং হুন্ডের নীতিতে আমরা পড়ছি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমাদের হুন্ডের নীতি অনুসারে প্রথমে অযুগ্মভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করে, পরে যুগ্ম হয়। তাহলে বলো আমরা লিখলাম 2px 2py এবং 2pz। তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে 2টাকে এখানে 2টা চলে যাবে না, এখানে যাবে একটা, এখানে যাবে একটা, আর এখানে থাকবে কি 0। আমি বারবার করে বলতেছি, যারা হুন্ডের নীতি জানো না তারা অবশ্যই কিসের নীতি? হুন্ডের নীতি। হুন্ডের নীতি জানো না তারা আমার এখানে তোমার 3rd চ্যাপ্টারের যে ক্লাস আপলোড দেওয়া আছে পদার্থের গঠন, ওখানে গিয়ে ইলেকট্রন বিন্যাসের নীতি একটা অধ্যায়, একটা ক্লাস আমি আপলোড দিছি। এই ক্লাসটা মাস্ট সবাই করবা, ঠিক আছে? নাহলে বুঝবা না। তাহলে দেখো তো এখানে আমার বিজোড় ইলেকট্রন কয়টা আছে? একটা, 2টা। সুতরাং এখন তার যোজনী কত? 2। কারণ পরিবর্তনশীল যোজনী কেন পাওয়া যায়? পরিবর্তনশীল যোজনী পাওয়া যায় যদি কোনো শক্তি স্তরে কোনো একটা অরবিটাল খালি থাকে। দেখো তো তার পিজেড অরবিটালটা কি আছে? খালি আছে না? যখন খালি থাকবে তখন যদি আমি এই কার্বনকে একটু উত্তেজিত করি, কি করি? উত্তেজিত। আবার কুতকুতি দিয়ে উত্তেজিত করা না, এটাকে আমরা তাপ দিয়ে কি করব? উত্তেজিত করব। ঠিক আছে? উত্তেজিত করা হচ্ছে এরকম যে আমরা তাকে বাইরে থেকে কি দিচ্ছি? তাপ দিচ্ছি। তোমরা সবাই পড়ছো বোরের তথ্য অনুসারে কোন একটা মৌলকে যদি আমরা তাপ দেই তাহলে ইলেকট্রন কিছু পরিমাণ শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে কি লাভ দিয়ে কি হয়? উচ্চ শক্তি স্তরে যায়। আর যেহেতু এখানে তার পি অরবিটালটা কি আছে? খালি আছে, এই জন্য দেখবা এখানে 1s2, কিন্তু এই জায়গা থেকে একটা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন আছে না, একটা ইলেকট্রন লাভ দিয়ে এখানে চলে যাবে। তাহলে কি হইল? 2s ইলেকট্রন আছে একটা, 2px এ আছে একটা, 2py এ আছে একটা, 2pz এ এখানে একটা ছিল, লাভ দিয়ে এখানে আসছে, তাহলে এখানে হলো একটা। তাহলে বলো তো এখানে কয়টা আমরা এই বিজোড় ইলেকট্রন পাইলাম? 1 2 3 4। কয়টা? 4টা। সুতরাং তার যোজনী এবার কত হবে? তাহলে এই অবস্থায় তার যোজনী হবে 4। তাহলে পরিবর্তনশীল যোজনী বুঝছো? পরিবর্তনশীল যোজনী কেন হয় মনে রাখবা, যদি কোনো একটা মৌলের শক্তি স্তরে ফাঁকা অরবিটাল থাকে তাহলে ইলেকট্রন উত্তেজিত হয়ে একটা জায়গা থেকে নিম্ন শক্তি স্তর থেকে লাভ দিয়ে উচ্চ শক্তি স্তরে যায়, তখন বিজোড় ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, ফলে তার যোজনী কি হয়? বাড়ে যায়। এখন ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সালফারের পরিবর্তনশীল যোজনী। সালফারের পরিবর্তনশীল যোজনী একটু আগেই পড়ছি। সালফারের যোজনী কত? 2 4 এবং কি 6। তাহলে আমরা দেখো তো প্রাথমিক অবস্থায় যদি আমরা চিন্তা করি, নর্মাল অবস্থায় সালফার কত? শৈল্য 1s2 2s2 2p6 3s2 3p4, এরকম না? 2 2 4 10 12 আর কত? 16। এখন এতগুলো তো আমরা খালি করে দেখাইতে পারবো না, তো আমরা লাস্ট শক্তি স্তরটাকে খালি জাস্ট একটু ভাঙ্গে দেখাবো, ঠিক আছে? লাস্ট শক্তি স্তরটাকে যদি আমরা ভাঙ্গে দেখাই, নর্মাল অবস্থায় 1s2 2s2 2p6 3s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা। আর আমরা p এ কয়টা অরবিটাল পাইছি? 3টা, 3px 3py 3pz। ঠিক আছে? আর এরপরে আমাদের 3D পুরাটাই খালি আছে না? 3D xy 3D yz 3D zx 3D x স্কোয়ার মাইনাস y স্কোয়ার আর 3D z স্কোয়ার, এই 5টা অরবিটাল কিন্তু পুরোটাই খালি। এখন তুমি বক্স আকারে সাজাও তো। আমরা হুন্ডের নীতিতে কি করছি? এই পিটাকে যদি আমরা বক্স আকারে সাজাই, ধরো এই যে পিটাকে যদি আমরা বক্স আকারে সাজাই তাহলে কয়টা ইলেকট্রন থাকে বক্সের মধ্যে? 3টা বক্স থাকবে, 4টা ইলেকট্রন দিব, তাই না? তাহলে প্রথম শক্তি, এই যে প্রথমে আমরা অযুগ্মভাবে 1 2 3 অযুগ্মভাবে প্রবেশ করার পরে লাস্ট হবে 4, এখানে তাহলে 4টা ইলেকট্রন। তার মানে কি px এ আছে 2টা, py এ আছে একটা, pz এ আছে একটা। তাহলে লেখো 2 1 1, এটা তো নর্মাল অবস্থায় ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে?
এখন বলো তো তার এখানে বিজোড় ইলেকট্রন কটা আছে? দুইটা, 1 2। তখন নর্মাল অবস্থায় তার যোজনী কত? তার যোজনী হবে 2। এবার যদি আমি এটাকে একটু উত্তেজিত করি, কি করি, এই সালফারকে একটু কি করলাম, উত্তেজিত করলাম, তখন কি হবে? এই পর্যন্ত পুরোটাই লিখে ফেলো। 1s2 2s2 2p6 3s2 3p। এই জায়গায় দেখো, এই জায়গায় কটা ইলেকট্রন আছে? দুইটা। আর 3dটা পুরোটাই কি আছে আমার? খালি। 3dটা পুরোটাই কি আছে? খালি। তখন এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এই 3dxy এ চলে যায়। তখন আমরা এভাবে লিখব 3px1 3py1 3pz1। আর যেহেতু এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেছে, তাহলে 3dxy1। আর বাকিগুলোতে এখনো খালি আছে, 3dyz 0 3dzx 0 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3dz স্কোয়ার। এগুলো প্রত্যেকটাই কি আছে? 0 0 অবস্থায় আছে। ঠিক আছে, 3dz স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের এবার দেখো তো কয়টা বিজোড় ইলেকট্রন হয়েছে? এবারে আমার বিজোড় ইলেকট্রন হয়েছে কয়টা? এবারে বিজোড় ইলেকট্রন হয়েছে 4টা। এই দেখো এখানে একটা জিনিস ভুল করছে, দাঁড়াও, 3p এখানে তো দুইবার লিখে ফেলছি, 3s2। তাহলে দেখো তো এখানে যদি আমরা দেখি, দেখো বিজোড় ইলেকট্রন আছে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে 4টা, 1 2 3 4। তাহলে তখন তার যোজনী কত হবে? তখন তার যোজনী হবে 4। এখানে আরেকটা কাহিনী করা যায় না? আমি এখানে যেহেতু আরো ফাঁকা অরবিটাল আছে, তাকে আমি আরো কি করলাম? উত্তেজিত করলাম। সালফারকে আরো কি করলাম? আরো উত্তেজিত করলাম। আরো উত্তেজিত করলে কি হবে? এই যে 3s থেকে দুইটা ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় যাবে? 3dx এবং yz এ। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s এ এবার লিখবো 1 3px এ 1 3py এ 1 3pz এ 1 3dx স্কয়ার xy এ 1 3dy যেটা হলো 1। আর বাকিগুলো তো খালি আছে। ঠিক আছে, 3dzx 3dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর 3dz স্কয়ার। তাহলে দেখো তো এখানে আমাদের বিজোড় ইলেকট্রন কয়টা আছে? এই জায়গাটাতে আমাদের বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 6টা। দেখো 1 2 3 4 5 6। তাহলে এই সময় তার যোজনী কত হবে? এখানে এখানে তার যোজনী হবে 6। তাহলে এই যে জিনিসটা আমরা বুঝলাম যে সালফারের পরিবর্তনশীল যোজনী 2 4 6 কেমনে হইল? নর্মাল অবস্থায় দেখছি তার সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? 2টা। এই জন্য তার যোজনী হচ্ছে কি 2। যখন তাকে উত্তেজিত করলাম তখন তার 2px থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে 3dxy এ চলে গেছে। তখন আমাদের বিজোড় ইলেকট্রন হবে কয়টা? 4টা। তখন তার যোজনী হবে কত? 4। আবার যখন তাকে আরো বেশি তাপ দিলাম তখন আরেকটা ইলেকট্রন 3s থেকে লাফ দিয়ে 3dyz এ চলে গেছে। এখন এগুলা তোমার বুঝতে হলে অবশ্যই হুন্ডের নীতি বুঝতে হবে। এই জন্য বারবার আবারও বলতেছি, তোমরা অবশ্যই এই হুন্ডের নীতির ক্লাসটা করে আসবা। ঠিক আছে, এখন এই যে জিনিসটা বললাম, তাহলে 2 4 6 জিনিসটা কিভাবে লিখতে হবে পরীক্ষার খাতায় আমি তোমাদের এখানে তুলে দিছি। যে নিচের বিশ্লেষণ করে দেখা হলো, জানা যায় যে অধাতব মৌলের যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের কি ধরা হয়? যোজনী ধরা হয়। আর সালফারের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সালফারের স্বাভাবিক বা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। প্রথমে তুমি ইলেকট্রন বিন্যাস দেখাবা। দেখো নর্মাল অবস্থায় এখানে বিজোড় ইলেকট্রন 2টা, কিন্তু তার যোজনী 2। ঠিক আছে, এই জন্য তার যোজনী কত? এখানে দেখো যোজনী কত তার? 2। এই যে এখানে তার বিজোড় ইলেকট্রন কত আছে? 2টা, যোজনী 2। এই যে স্টার চিহ্ন দিচ্ছে, তার মানে সে উত্তেজিত অবস্থায়। এখানে দেখো কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 4টা, যোজনী কত? 4। আর এখানে তার ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে কয়টা আছে? 6টা আছে, যেন যোজনী কত হবে? 6। সুতরাং বলা যায় যে সালফারের যোজনী 2 4 এবং কি 6। তো তোমাকে আগে ইলেকট্রন বিন্যাস শিখতে হবে, তারপরে তুমি এই জিনিসটা পারবা। ওকে, তাহলে আমরা পরিবর্তনশীল যোজনীর হিসাব পাতি শেষ করে ফেললাম। এখন এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। পরিবর্তনশীল যোজনীর পরে আমাদের একটা কাজ আছে কার্যকর যোজনী
আর এটা করতে হবে আমাদের সর্বোচ্চ যোজনী আর সুপ্ত যোজনী। এখান থেকে দেখো, এখানে আমরা একটা কথা বলবো, সর্বোচ্চ যোজনী কাকে বলা হয়? সর্বোচ্চ যোজনী। মাথায় রাখতে হবে সর্বোচ্চ যোজনী আমরা তখন বলি ধরো কোনো একটা মৌলে যদি একাধিক জারণ মান পাওয়া যায়। ধরো সালফারের জারণ মান পেয়েছি 2, 4 এবং কি 6। এই যে দেখো এখানে লেখা আছে 2, 4, 6। তাহলে এখানকার যে সবথেকে বড় মানটা, এই বড় মানটাই হচ্ছে তার কি সর্বোচ্চ যোজনী। তাহলে একাধিক যোজনীর মধ্যে যেই মানটা বড় সেটাই হচ্ছে তার কি সর্বোচ্চ যোজনী। কিন্তু আমরা পরবর্তী যে জিনিসটা তার নাম হচ্ছে কার্যকর যোজনী। এখন কার্যকর যোজনী কি? তাহলে কোন একটা মৌল যখন যৌগ গঠন করে তখন সে যেই যোজনীটাকে ব্যবহার করে সেটাই হচ্ছে তার কি কার্যকর যোজনী। যেমন ধরো সালফারের যোজনী আমরা বলছি 2, 4 এবং কি 6। এমন যদি আমি এই যৌগটা বলি সালফার ডাই অক্সাইড, আবার ধরো H2SO4, এরকম দুইটা যৌগতে এখানেও সালফার আছে, এখানেও কি রে সালফার আছে। এই যৌগে সালফারের যেই যোজনীটা ব্যবহৃত হয়েছে তাকে বলা হবে কার্যকর যোজনী। আবার বলতে পারো এখানে সালফারের যে যোজনীটা ব্যবহৃত হয়েছে তাকেই বলা হচ্ছে তার কার্যকর যোজনী। ঠিক আছে, তাহলে কোন একটা যৌগ গঠনকালে যে যোজনীটা ব্যবহৃত হয় তাকেই বলতেছি। তাহলে লেখো যৌগ গঠনকালে মৌলের যে যোজনী ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? তাকে কার্যকর যোজনী বলে। কার্যকর যোজনী বলে। এখন তুমি কেমনে কার্যকর যোজনী বের করবা? যদিও এই কার্যকর যোজনী বের করার জন্য আমাদের একটা আলাদা অধ্যায়ে পড়ব, যেটা বলে জারণ সংখ্যা নির্ণয়। কি জারণ সংখ্যা নির্ণয়? ওইটা ভালো করে পড়লে তুমি কার্যকর যোজনীটা ভালো করে বের করতে পারবা। ঠিক আছে, তো এটা সপ্তম অধ্যায়ে আমরা পড়বো, সপ্তম অধ্যায়। ঠিক আছে, অধ্যায় এখানে গিয়ে পড়বো। তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, যে ধরো কোন একটা যৌগতে যদি আধান না থাকে, তাহলে এই লাইনটা মাথায় রাখবা, আধান নিরপেক্ষ যৌগের কি আধান নিরপেক্ষ যৌগের জারণ মানের সমষ্টি কি হবে? জারণ মানের সমষ্টি কি সমষ্টি ইকুয়াল টু 0। ধরো এটা একটা আধান নিরপেক্ষ, এখানে কোনো প্লাস মাইনাস নাই। তাহলে সালফার এবং অক্সিজেনের জারণ মানের সমষ্টি কত হবে? 0। এগুলা পড়বা সপ্তম অধ্যায়ে জারণ মান কার কত। যার বের করব তাকে ধরে নিব আমরা x, যার জারণ মান বের করব তাকে ধরে নিব x প্লাস এই যে অক্সিজেন তার জারণ মান হচ্ছে -2 × 2। কারণ কেমনে 2? কারণ মনে রাখবা অষ্টক পূরণের জন্য সে 2টা ইলেকট্রন গ্রহণ করে। তার মানে যে 2টা ইলেকট্রন গ্রহণ করছে না, গ্রহণ করলে হবে ঋণাত্মক, 2-। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4। x - 4 = 0, অতএব x = কত হবে? 4। তার মানে বলতে পারো এই যে সালফার ডাই অক্সাইড এই যৌগে সালফারের যোজনী কত? 4। তার কার্যকর যোজনী কত? 4। আবার যদি আমি সালফিউরিক অ্যাসিডেরটা দেখাই, আমি যদি তোমাকে সালফিউরিক অ্যাসিডেরটা দেখাই, তাহলে H2SO4 এর জারণ মানের সমষ্টি কত হবে? 0। এখন যার বের করব সালফার তাকে আমি কি করব? হাইড্রোজেন × 2 পরমাণু সংখ্যা যোগ প্লাস সালফার প্লাস অক্সিজেন × 4, এদের জারণ মানের সমষ্টি কত হবে? 0। যার বের করব তাকে ধরে নিব x। আর মাথায় রাখবা হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, তাহলে সে গ্রুপ 1 এর মৌল, 1 নম্বর গ্রুপের মৌল × 2 প্লাস x প্লাস অক্সিজেন তো একটু আগেই পাইছে -2 × 4 = 0। অতএব এখানে x - 6 = 0, অতএব x = কত হবে? 6। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সালফারের যোজনী কত হবে? 6। কথাটা কি বুঝতে? কার্যকর যোজনী কত হবে? 6। তো এটা আমি আগেই বলতেছি, এখন একটু কম বুঝবা, তারপর মাথায় রাখবা যে আধান নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে জারণ মানের সমষ্টি হচ্ছে 0। সেখান থেকে যার বের করতে বলছে তার আমরা কার্যকর যোজনীটা কি করতে পারবো? বের করতে পারবো। ঠিক আছে, কার্যকর যোজনী বের করতে পারলে আমরা নেক্সট টপিকে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে সুপ্ত যোজনী।
কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী বা কার্যকর যোজনীর পার্থক্যকে কি বলা হয়? সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী ইকুয়াল টু কি হচ্ছে? সর্বোচ্চ যোজনী মাইনাস কার্যকর যোজনী। এখন আমরা আসি, এখন এইটার উপরে কতগুলা প্রশ্ন আছে। খ নাম্বারে সালফার ট্রাইঅক্সাইডের সুপ্ত যোজনী কত? কি বললাম? সালফার ট্রাইঅক্সাইড এর সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী। তাহলে তুমি আগেই জানো সালফারের যোজনী কত? 2, 4 এবং কি 6। এটা তার কি সর্বোচ্চ যোজনী, এটা তোমার মুখস্থ থাকতে হবে, সর্বোচ্চ যোজনী। তাহলে এখানে আমার সালফারের সুপ্ত যোজনী কত? তাহলে আমরা এইভাবে বের করি, সালফার প্লাস অক্সিজেন ইন্টু 3 ইকুয়াল টু 0। অতএব সালফারকে x, তাহলে অক্সিজেনের কত? -2 ইন্টু 3 ইকুয়াল টু কত? 0। তাহলে x - 6 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু কত হলো? 6। অর্থাৎ সালফার এর সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী 6। আর আমরা সুপ্ত যোজনী নির্ণয় কি সূত্র পাইছি? সুপ্ত যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী বা কার্যকর যোজনী, সক্রিয় যোজনী। তাহলে সর্বোচ্চ যোজনী কত? 6। আর কার্যকর যোজনী কত রে? 6, মাইনাস করলে 0। তাহলে বলতে পারি সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে আন্ডা। ওকে, এরপর আরেকটা দেওয়া আছে কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কিরকম করে বাইর করবা? তাহলে প্রথমে আসো, কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4। অর্থাৎ কার্বনের সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী ইকুয়াল টু 4। তাহলে কার্যকর যোজনী কত? কার্যকর যোজনী তুমি বের করো, যেহেতু কার্বন মনোক্সাইড, কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কত হবে? 0। তাহলে x প্লাস অক্সিজেনের কত? -2 ইকুয়াল টু 0। তাহলে x - 2 ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু কি হবে? +2। অর্থাৎ এখানে তার কার্যকর যোজনী কত হইল? 2। তাহলে বলো তো সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী ইকুয়াল টু হবে কত? আমাদের 4 - 2 মানে কি 2। এটাই হচ্ছে আমাদের কি আনসার। ঠিক আছে, কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2। ওকে, এরকম করে তুমি ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন 1 নয় কেন ব্যাখ্যা করো। তারপরে ম্যাগনেসিয়ামের যোজ্যতা যোজনী একই ব্যাখ্যা করো। বলো তো এটা কিভাবে প্রশ্নটা দিবা উত্তরটা? ম্যাগনেসিয়ামের যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা মানে কি? যোজনীয় 2, আবার যোজ্যতা ইলেকট্রনও 2। প্রমাণ করো, জাস্ট খালি ব্যাখ্যা দিবা কি? যে ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস করলে যদি আমরা দেখি 1s2 2s2 2p6 3s2, অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে যেহেতু যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টি। তার মানে অর্থাৎ এর যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2। ঠিক আছে, আবার যদি দেখি যে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য ম্যাগনেসিয়াম কি করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে তার জন্য তার কি হবে? যোজনী কত হবে? 2। সুতরাং বলা যায় যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন দুইটাই কি একই। যোজ্যতা ইলেকট্রনও 2, আবার যোজনীয় হচ্ছে কত রে? 2। তবে সুন্দর করে সাজাই লিখবা। যখন তুমি এরকম খ নাম্বার প্রশ্নের উত্তর দিবা, আগে সংজ্ঞা দিবা যে কোন একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাকে বলে যোজ্যতা ইলেকট্রন, এবং নিষ্ক্রিয়তা অর্জনের জন্য যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বা শেয়ার করে তাকে তা কি বলে? যোজনী বলে। ঠিক আছে, তো এরপরে দেখাবা ইলেকট্রন বিন্যাস করেছে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় তার সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তার মানে তার যোজ্যতা ইলেকট্রন কত? 2। এবং তার নিষ্ক্রিয় গ্যাস, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য সে কি করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে। সুতরাং এর যোজনী কত? 2। সুতরাং বলা যায় ম্যাগনেসিয়ামের যোজনী এবং যোজ্যতা দুইটাই কি? যোজ্যতা ইলেকট্রন দুইটাই একই। ঠিক আছে, তো আমরা আজকের পড়াটা এই টপিকটা দিয়ে শেষ করে ফেলবো, সেটা হচ্ছে কি যৌগমূলক।
যৌগ মূলক কাকে বলা হয়? যৌগ কিন্তু মৌলক, যৌগ কিন্তু আচরণ করে কার মতো? মৌল বা আধানের মতো। তাহলে মনে করে যৌগ বলতে কি? একাধিক পরমাণু গুচ্ছ। কি বলছে? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন, একাধিক আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটা আচরণ করে কার মতো? একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। কথাটা কি বুঝতে পারছি? তখন ওই পরমাণু গুচ্ছকে কি বলা হয়? যৌগমূলক বলে। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? যৌগমূলক কাকে বলতেছি? যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং একটি মৌলের মতো কি করবে? আচরণ করবে। যেমন ধরো আমরা এটার নাম যে অ্যামোনিয়াম। কি বলছি এটার নাম? অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামের ক্ষেত্রে NH4+, তার এখানে NH4+। তার নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা, কিন্তু সে আচরণ করে কি? এক আধান বিশিষ্ট বা এক যোজি একটা মৌলের মতো। এখানে দেখো কার্বনেট, তার সংকেত CO3 2-, অর্থাৎ এই কার্বনেটে কার্বন আছে একটা, অক্সিজেন আছে 3টা, কিন্তু তার আধান হচ্ছে -2 এবং সে আচরণ করে কার মতো? 2 যোজি কোনো একটা পরমাণুর মতো। ঠিক আছে? এই জন্য এই ধরনের জিনিসগুলোকে কি বলা হয়? যৌগমূলক বলে। তোমরা এই যে যৌগমূলকের ছকটা আছে পুরোটা একদম টনটনা মুখস্থ করবা। TTM মানে টনটনা মুখস্থ করবা। সংকেত কি, আধান কত এবং তাদের যোজনী কত, এগুলো না পারলে নেক্সট টপিকটা আমরা বুঝতে পারবো না। তো আজকের পড়াটা আমরা এই পর্যন্ত, ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। নেক্সট ক্লাসটা আমরা বাকি অংশগুলা, এই অধ্যায়টাকে আমরা 3টা বা 4টা ক্লাসে ভাগ করব। ঠিক আছে? তো আপাতত একটু বুঝে রাখো, আর মৌলগুলোর সুপ্ত যোজনী, তারপর হচ্ছে কি পরিবর্তনশীল যোজনী, এগুলা মান মুখস্থ করা প্লাস সুপ্ত যোজনী নির্ণয় করা শিখো। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।